যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে মাহির। তো মাহির সাহেব হচ্ছেন আমারই এক পরিচিত, অনেকগুলার ভায়া হয়ে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। ওইটা ওনার মামার বাসা কেন্দ্রিক একটি ঘটনাটা যখন উনি ক্লাস 4-5 দিকে পড়ে আর কি। তো উনি যখন ক্লাস 4-5 পড়ে তখন এটা 1992 অথবা 3 হবে, কারণ উনি 1998 এসএসসি দিয়েছেন, ইন্টার ম্যাট্রিক দিয়েছেন। তো 1992-3 হওয়ার সম্ভাবনাই বেশি। তো উনি আমাকে বলেছেন যেটা, যে তখন তো ছোট ছিলাম, তো একটা আজব ঘটনা মামার বাসায় ঘটে গেছে। সেই জন্য তাদের মনে ছিল যে তারা এরকম শুনেছে, ঘটনা ঘটেছে। তারা যায় এবং যাওয়ার পরে সেখানে যেই চিত্র দেখে সেটা অনেকটা আনএক্সেপ্টেবল। আসলে সেদিন তার মামাতো ভাইয়ের ওয়াইফ মারা যায়। তো তারা খবর পায় এরকম যে আসলে ফারজানা মারা গেছে, তোমরা আসো। উনি ছিলেন প্রেগনেন্ট। তো ওনার শরীর উনি বলেছেন যে আমরা জানতাম যে ওনাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। তো আমরা ছোট মানুষ, আমরা জানি যে আমার মামাতো ভাইয়ের বাচ্চা হবে। তো ওনার মামা থাকতেন হচ্ছে একটা, যেহেতু সে গভর্নমেন্ট চাকরি করতেন তখন ও রিটায়ারমেন্টটা যান নাই। তো মামার যে কলোনিটা ছিল, আসলে কলোনি না, কলোনির পিছনের দিকে বড় অফিসারদের বাড়ি, পুরান বাড়ি আর কি। সেই পুরান বাড়িটার পিছনে চারিপাশে বিশাল জায়গা, কিন্তু বাসাটা বেশ বড়। দারোয়ান আছে, বড় গেট আছে, পিছনে একটা গাড়ি রাখার জায়গা আছে। আর 20 থেকে 30 হাত দূরে একটা দেয়ালটা ক্রস করলে কলোনি, যেখানে তৃতীয় শ্রেণীর কর্মকর্তারা কর্মকর্তাদের ওইটা হচ্ছে ফ্ল্যাট, মানে তাদেরকে ফ্ল্যাট দেওয়া হতো। আর যারা বড় অফিসার ছিল তাদেরকে এরকম বাসা দেওয়া হতো। তো তার মামাতো ভাই হচ্ছেন 4টা মামাতো ভাই। বড় যিনি মামাতো ভাই তার স্ত্রী প্রেগনেন্ট ছিল। তো তারা জানে যে বাচ্চাটা হয়েছে, কিন্তু মারা গেছেন হচ্ছে বাচ্চার মা। কিভাবে মারা গেছেন সেটা তো তখন ছোটবেলায় এত কিছু বাবা মা তাদেরকে বলতো না কিভাবে মারা গেছেন। তো এইটার জটলাটা খোলে হচ্ছে যখন তার ওই বাসায় যায় তখন, এবং যতটুকু বোঝা যায়, উনি যতটুকু ছোট বয়সে যতটুকু বুঝেছে এবং বড় হয়ে যেটা ক্লিয়ার করেছেন আর কি, যে ওনার বাচ্চাটা যখন, ওই মামাতো ভাইয়ের বাচ্চাটা যখন জন্ম হচ্ছিল তখন যে ম্যাটারনিটি হসপিটালে নেওয়া হয়েছিল, সেই ম্যাটারনিটি হসপিটালের যেই নার্স অথবা যারাই কাজ করেছে ডেলিভারি করাতে, তারা বাচ্চাটাকে বের করেছে ঠিকই, কিন্তু ভেতরে নার কাটার বদলে তারা একটু বেশি ভিতরে ডিপে কেটে ফেলে, কিছু একটা কেটে ফেলে, যেটা তিনি প্রপারলি তখনও বলতে পারছিলেন না। প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল, কিন্তু এই ব্লিডিংটা তারা স্টপই করার চেষ্টা করছিল, বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু তাকে কম্পেনসেট করার চেষ্টা করছে না, অথবা তাকে ওই ব্লিডিং হওয়ার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা যে অ্যারেঞ্জমেন্ট সেটা তাদের ছিল না। তো অতিরিক্ত রক্তক্ষরণের কারণে একটা সময় বিকাল 4টা নাগাদ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো হাসপাতালে তখন নিতে আসে, কারণ ওই মুহূর্তে তারা বুঝতে পারছিল না ভেতরের কি অবস্থা। তারা জানে বাচ্চা একটা মেয়ে হয়েছে, এবং ভেতরের কি অবস্থা সেটা তারা জানে না। তো যখন বলল যে আপনারা হাসপাতালের ব্যবস্থা করেন, হাসপাতালে নিতে হবে, রোগীর অবস্থা ভালো না, তখন তারা আসলে হাসপাতালে নিতে যায়। এরা ভিতর থেকেই সম্পূর্ণ ম্যাটারনিটি হসপিটালের যারা কাজ করেছেন তাদের দোষ। তো হাসপাতালে যখন নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল, বুঝতে পেরেছে অবস্থা ভালো না, কারণ উনি একটু শ্যামলা ছিল, তো তার মামাতো ভাইয়ের বউ, তো তার শরীরটা পুরাটাই সাদা হয়ে গেছে, একদম রক্ত কিচ্ছু ছিল না শরীরে, প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। তো হাসপাতালে নেওয়ার পরে তারা তো বুঝতে পারছিল না অ্যাম্বুলেন্স মুভমেন্টের কারণে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে যে উনি তো আর বেঁচে নাই। তো তখন ওই ডিটেলস বলতে হলো কি কারণে কি হয়েছে। তো বাচ্চাটা তার মাকে দেখেনি, এবং মাটাও তার বাচ্চাটাকে দেখতে পারেনি আর কি। এরপরে তার জ্ঞানই ফেরে নাই। তো পরে লাশ ডেড বডি যখন বাসায় নিয়ে আসা হয়, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তারাও, তার বাবা, তার মা, মানে মাহির ভাই বা তার বাবা, তার মা, সবাই মিলে, তার বোনটা তখন ছোট ছিল, একসাথে তখন ওই তাদের মামার বাসায় যায়।
তো মামার বাসায় যাওয়ার পরে লাশ বাইরে রাখা ছিল। তো যেহেতু শীতকাল, তো তারা লাশটা বাইরেই রেখেছিল, আর তারা প্ল্যান করছিল লাশ নিয়ে যাবে গ্রামের বাড়িতে। ওনাদের বাসার বর্ণনাটা যদি দেওয়া যায় তাহলে ঠিক এইভাবে দেই। তখন বাসা ভর্তি প্রচুর মানুষ, ওনারা পৌঁছাতে পৌঁছাতে লাশের গোসল অলরেডি হয়ে গেছে। কিন্তু গোসল হলে কি হবে, লাশটাকে তারা বাইরে রেখেছে চাপাতি দিয়ে, কারণ তারা ওই মুহূর্তে রওনা দিতে চাচ্ছিল না গ্রামের বাড়িতে। তারা চাচ্ছিল একটু দেরি করে রওনা দিতে, একটু রাতটা গভীর হলে রওনা দিতে, তাহলে গ্রামের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে, গ্রামের বাড়ি হচ্ছে সেই বাগেরহাটে। তো গ্রামের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সময় লাগবে। 1992-3 এর কথা। তখন এই যে ব্রিজ, এত ভালো যাতায়াত ব্যবস্থা ছিল না। যাতায়াত ব্যবস্থার আসলে উন্নতি হয়েছে, বা যাতায়াত ব্যবস্থার একটা প্রপার ডিস্টেন্স কমে এসছে আসলে 98-99 পরে। তখন এই ফেরি ছিল মোস্ট অফ দ্য টাইম। ইভেন ঢাকা থেকে সিলেট যেতেও অনেক সময় লাগতো। তো এই বাগেরহাট প্রচুর অনেক দূরে। তো তারা এরকম গাড়ি ভাড়া করে, 3-4টা মাইক্রোবাস ভাড়া করে, আর হচ্ছে একটা ট্রাক ভাড়া করে। তো ট্রাক, মাইক্রোবাস সবই চলে আসছে, কিন্তু তারা আসলে লাশ নিয়ে রওনা দিতে চাচ্ছিলেন যে এখনই যদি লাশ নিয়ে রওনা দিই তাহলে এই লাশটাকে নিয়ে বাড়িতে পৌঁছায় সেই দেখা যাবে ভোরবেলা হয়ে গেছে। এর থেকে হলে একটু পরে রওনা দিই, তাহলে একটু সকাল হলে জানাজাটা দিতেও সুবিধা হবে, প্লাস লোকজন অনেক বেশি পাওয়া যাবে, এরকম চিন্তা করে আর কি। তো মাহির ভাইদের পৌঁছাতে এরকম সন্ধ্যা 7-8টা বেজে যায়। আর লাশ তখন বাসায় তারা নিয়ে এসছে, গোসল করানো শেষ হয়ে গেছে। লাশ তখন তাদের বাসাটার বারান্দায় রাখা। তাদের বাসাটার বর্ণনা যদি আমি স্কোয়ার হিসেবে দিই, তাহলে বাসাটার মেইন গেট দিয়ে ঢোকার পরে গাড়ি ঢোকার যে পাথওয়েটা, গাড়ি বাসা দিয়ে ঢুকে ডান দিকে গাড়ি ঢোকার পাথওয়ে। তো আগেকার দিনের গ্রিলের গেটগুলো যেমন ছিল, 4 কোণা গ্রিলের গেট, সেই গেটের বাইরে বারান্দাটা বেশ বড়, ওখানে 2টা সোফা রাখা, বিশাল বড় বারান্দা আর কি। সেই বারান্দা দিয়েই ঢুকা যায় বাসার বিভিন্ন রুমে। তো সরকারি বাসা, তো বাসা দিয়েই অনেকটা বাংলো টাইপের, বাট বাংলো না। তো ওই বারান্দা দিয়েই বিভিন্ন রুমে যাওয়া যায়। তো বাসার বাইরেই ওই বারান্দাতেই লাশটা রাখা ছিল। তো বাসার অনেক মানুষজন কান্নাকাটি, একটা ইয়াং বয়সের মেয়ে, মাত্র 26 বছর বয়সে মারা গেছে। এটা মেয়েটা শিক্ষিত ছিল, তার মামাতো ভাইয়ের বউটা শিক্ষিত ছিল এবং ভালো একটা মানুষ ছিল। তো তারা পৌঁছানোর পর তো কান্নাকাটি, সব ভিতরে অবস্থা খুবই খারাপ। তো তাদের বাসার বর্ণনার পিছন দিকে আমি বলেছিলাম অনেক গাছগাছালি ভরা, বেশ বড় বড় গাছগাছালি। তো তাদের বাসার উপরে ছাদের উপরে একটা ছোট্ট রুম ছিল, যেখানে 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট যে ভাই, সেই ভাইটার উপরে রুমে থাকতো। বাকি 3 ভাইদের মধ্যে ওই সিঁড়ি বরাবর নিচতলা একটা রুম ছিল, সেখানে থাকতো আরেক ভাই। আর ভেতরে 2টা বেডরুমের মধ্যে, তাদের টোটাল 6টা বেডরুম ছিল ওই বাড়িটার মধ্যে। তার মধ্যে 2টা বেডরুমে থাকতো 2 ভাই। একটা বাথরুম, যেখানে বাথরুম অ্যাটাচ, সেটাতে থাকতো বড় ভাই, যেহেতু সে ম্যারিড ছিল। বাকিরাই তখনও কেউ বিয়ে করে নাই। তো লাশ তো ওখানে রাখা। মাহির সাহেব হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শোনা শুরু করলো বাসার ছাদের উপরে। যারা ছাদের উপরে ছিল, কিছু আত্মীয় স্বজন ছাদের উপরে হাঁটা চলাফেরা করছিল, কথাবার্তা বলছিল। তারা সবাই লাশের সাথে গ্রামের বাড়ি যাবে। তারা হঠাৎ করে চিৎকার দিয়ে বাসার নিচে আসে। এর মধ্যে মামাতো ভাইয়ের যে বউ মারা গেছে, সেই বউয়ের আপন ভাইকে সান্ত্বনা দিচ্ছিল বাসার ছাদের উপরে। ওই বাসার ছাদের উপরে সান্ত্বনা দিচ্ছিল মাহির ভাইয়ের যে আপন মামাতো ভাই, তারই ছোট ভাই, মানে ইমিডিয়েট ছোট ভাই, সান্ত্বনা দিচ্ছিল যে এটাকে অ্যাকসেপ্ট করে নাও, এটা পারিবারিকভাবে সান্ত্বনা দেওয়া হচ্ছিল আর কি। ওরা হঠাৎ করে দেখে বাসার ঠিক পেছন দিক দিয়ে একদম লাস্টে যে দেয়াল, সে দেয়ালটা মানে ওই জায়গাটা ঘাস, মানে কয়েকটা গাছ ক্রস করে ঘাস মারিয়ে তারপরে সে যে দেয়াল, অনেক দূরে দেয়ালটা। তো সেই দেয়ালের পাশ দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছে। ওই পাশ দিয়ে আবার কয়েকটা ল্যাম্প পোস্ট ছিল। সেই ল্যাম্প পোস্টের আলো ধরে বোঝা যাচ্ছে একটা মহিলা হেঁটে যাচ্ছে। ওই মহিলা পুরা অবিকল, হুবহু সেই মামাতো ভাইয়ের বউ ফারজানার মতো দেখতে, অবিকল। ল্যাম্প পোস্টের কারণে বোঝা যাচ্ছে, ল্যাম্প পোস্টের আলোতে পাশ দিয়ে ওইখানে রাস্তাটা মাটির বলতে জায়গাটা মাটির। তো হেঁটে ওই জায়গাটা
অনেক হাঁটা চলাফেরা করা হয়, শর্টকাট নেওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য অনেকেই এই বাড়ির ভেতর দিয়ে মাঝে মাঝে ঢুকতো। তো ওখানে দারোয়ান আছে, পরিচিতদেরকে মাঝে মাঝে ঢুকতে দিত। তো ওখানে একটা ওয়াকিং পাথওয়ে আর কি। তো ওরা দুজন যখন এটা দেখে তারা তখন অনেকটা চিৎকার দিয়ে বাসার নিচে নেমে আসে। বলে কি হয়েছে? বলে যে আমি এরকম দেখেছি যে ওনারা দেখেছে যে ওই ফারজানা যিনি মারা গেছেন তাকে তারা দেখতে পাচ্ছে ল্যাম্পপোস্টের পিছনে চার কোণায় 4টা ল্যাম্পপোস্ট, ওই ল্যাম্পপোস্ট বরাবর তাকে সে পুরা বাড়িটা মানে ঘুরছে, ওই দেয়ালের পাশ দিয়ে হেঁটে 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 পুরো বাড়িটা তিনি ঘুরছেন। তো তারা খুব ভয় পেয়ে নিচে নেমে আসে, স্পেশালি নিচে যে রুমটা, আরেকটা রুম ছিল সেই রুমের কাছে এসে তারা বলতে থাকে যে আমরা এরকম দেখেছি উপরে। তো তারা ভয় পেয়ে যায়, তারা তো প্রাপ্তবয়স্ক, তাদের তো আসলে ভয় পাওয়াটাকে সবাই পজিটিভলি নিয়ে বসে সেই জায়গাটায়, কারণ ওই জায়গাতে একটা মানুষ মারা গেছে। তো কোরআন শরীফ পড়ছিল মাদ্রাসার ছেলে পেলে, তারপরে মাদ্রাসার মুয়াজ্জিন খাদেম, তারা সবাই কোরআন শরীফ পড়ছিল। আসলে সেই মামাটা ওনাদের জন্য অনেক করে বিধায় বাসা ভর্তি তখন ওই মসজিদের লোকরা তখন কোরআন শরীফ পড়ছে, বাসার সবাই তসবির পড়ছিল। তখন বাজে রাত 11টা। বাসার ছাদের মধ্যেও কয়েকজন মুরব্বী বসেছে, চেয়ার দেওয়া হয়েছে ছাদে বসার জন্য মুরব্বীদের। তো শীত তো বাসার ভেতরেও বসা যাচ্ছিল না, এর থেকে ওনারা ছাদের মধ্যে বসেন। ছাদের মধ্যে একটা ছোট্ট একটা জায়গা ছিল যেখানে লাকড়ি দিয়ে আগুনও জ্বালিয়ে দেওয়া হয়েছিল যাতে একটু গরম লাগে। তো তারা ওই জায়গাটায় যেয়ে সবাই কুণ্ডুলি পাকিয়ে বসে। ছাদের ওই এক কর্নারে বাসাটার ঠিক নিচে মাহির ভাইয়ের বাবা যখন ছাদের কর্নারে কথা বলছিল, মুরব্বীরা কথা বলে না, মানে যারা মারা যায় ওখানে তো অনেকেই অনেক কথা বলে, আর পুরো বাসা জুড়ে তো ডিসকাশন চলছে কীভাবে মারা গেছে, তাদের দোষ, তাদের নামে পুলিশের কেস, পুলিশও আসে, পুলিশের কেস, সব কত কিছু চলছে তখনও। এর ওই কানেকশন। হঠাৎ করে মাহির ভাইয়ের বাবা নিচে দেখে যে যেই মামাতো ভাইয়ের স্ত্রী ফারজানা, উনি বাসার পিছনটা গাছের চারিপাশে কেমন একটা ঘুরপাক কাটছে এবং গাছের পাশে চুপ করে বসে আছে, মানে হেঁটে এসে চারিপাশটা হেঁটে এসে গাছের নিচে এসে বসছে। গাছটা ছিল সম্ভবত রাবার গাছ অথবা জাম গাছ, প্রপারলি তার মনে নাই। গাছটা বেশ বড় সড়ো গাছ একটা। তো তার নিজের বাবা সেটা দেখে। তো বাবা কি করে, কাউকে কিছু না বলে বাসার পিছনটা এসে হেঁটে হেঁটে যায় দেখার জন্য। তো পরিষ্কার সেখানে যে দেখে কেউ নাই। তো সবাইকে তিনি বাসায় ঢুকে সবাইকে বলেন যে সবাই দোয়া দুরুদ পড়তে থাকো, বাসায় দোয়া দুরুদ পড়াটা খুব দরকার, কেউ টাইম ওয়েস্ট করো না, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আর সবাই ফারজানার জন্য দোয়া করতে থাকো। ছোট বাচ্চাটাও তো নিয়ে আসা হয়েছে বাসার মধ্যে, ছোট বাচ্চাটা তো একদমই ছোট, সেই বাচ্চাটা তো মাকে দেখে নেই, ওর পাশেই চারিপাশের লোকজন ঘিরে ছিল, তো যাতে ওর ডিস্টার্ব না হয় সেটাও সবাই লক্ষ্য করছিল। তো সব মিলে প্যাচের মধ্যে পড়ে গেছে সবাই। তো ঠিক রাত তখন 12টা, 12:30 তারা মোরলের সবাই রেডি হয়ে যায় যে এখন তারা রওনা দিবেন। এই ছোট বাচ্চাটাকেও নিয়ে যাওয়া হয় কারণ তখন বাসায় কেউ থাকার লোক ছিল না। তো সবাই মিলেই রওনা দেয় বাগেরহাটের উদ্দেশ্যে। তো যেহেতু মাহির ভাইয়ের বাবা জানতো না তার মাহির ভাইয়ের ইমিডিয়েট ছোট ভাইয়ের পরের দিন পরীক্ষা ছিল এবং তিনি আসলে পরীক্ষাটা দিবে না বলেই রওনা দিয়েছিলেন চিন্তা করে। কিন্তু মাহির ভাইয়ের বাবা বলে যে না, পরীক্ষাটা তোমাকে দিতে হবে, এই পরীক্ষাটা না দিলে সমস্যা, তুমি এক কাজ করো, তুমি থেকে যাও, তুমি কালকে চলে আসিও, পরীক্ষা দিয়ে পরশু দিন চলে আসো, মিলাদের দিন চলে আসিও, এরকমভাবে বলে। তো অনেকটা জোর জবরদস্তি করেই মাহির ভাইয়ের সেকেন্ড মামাতো ভাইটাকে তারা বাসায় রেখে যায়। সাথে ওই বাসায় যে কাজের ছেলেটা ছিল সেই কাজের ছেলেটা সহ এই পুরা বাসাটার মধ্যে তাদেরকে রেখে তারা চলে যায়, লাশ নিয়ে রওনা দিয়ে দেয়। এখন এতক্ষণ সেই লাশটা তাদের বাসায় ছিল এবং পুরো বাসাটার মধ্যে এতক্ষণ মানুষ ছিল না, একটা মানুষ নাই। যারা এসছে তারা সবাই রওনা দিয়েছে, পুরুষরা ট্রাকে করে রওনা দিয়েছে এবং মহিলারা যারা আছে, যারা গেছে, ছোট বাচ্চাটা সহ সবাই ওই ছোট গাড়িতে রওনা দিয়েছে, ছোট মাইক্রোবাসগুলোতে রওনা দিয়েছে। টোটাল 4-5টা মাইক্রোবাস নেওয়া ছিল। তো মাহির ভাইও তখনও তার মনে আছে যে মাহির ভাইও রওনা দিয়েছে তার নানার বাড়ির উদ্দেশ্যে। তো ওইখানে তারা লাশ নিয়ে যাচ্ছে বাসাটার মধ্যে। আপনি যদি চিন্তা করেন, আমি আপনাকে জাস্ট একটু চিন্তা করার জন্য বলছি, যদি আপনার কোনো আত্মীয় বাসায় মারা যায়
এবং সে মারা যাওয়ার পর তার লাশটা রাতের বেলা নিয়ে যাওয়া হয় দাফনের উদ্দেশ্যে। গ্রামের বাড়িতে অনেক দূরে, পুরো বাসাটাকে আপনার বাসাটার মধ্যে আপনাকে একা রেখে যাওয়া হয়। তাহলে আপনি কিভাবে জিনিসটাকে ফিল করবেন? জিনিসটা কীভাবে ফিল করবেন? তার মনের মধ্যে তো এমনিতেই ভয় ঢুকে আছে, এমনিতেই তিনি একটা ঝামেলা তিনি দেখেছে। রাত তখন তারা 2টা বা 1টা 1:30 বাজে, তারা ঘুমাচ্ছিল না, গল্পের বই পড়ছিলেন। কেবল চিন্তা করছিলেন কিছুক্ষণ গল্পের বই পড়ে মেইন বই পড়বেন, কারণ সারাদিনে মারা যাওয়ার কারণে এদিক সেদিক হাসপাতালে যাওয়ার কারণে পড়াশোনা হয় নাই। তো তারা চিন্তা করে যেহেতু আছি বাসায় পড়তে থাকি। এর মধ্যে কাজের ছেলেটা সারাদিন তো অনেক ব্যস্ততার মধ্যে গেছে, অনেক কাজকর্ম করেছে। আসলে এইসব জিনিসের কাজের ছেলেদের উপরে বেশি প্রেশার যায়, এই দোকানে যাওয়া, এইখানে পাঠানো, তাদের আশেপাশে বাসার আশেপাশে দোকানপাট নাই, অনেক দূরে যেতে হয়। ছেলেটা গেছে টায়ার্ড হয়ে, ছেলেটা বাসায় ঘুমায় গেছে তার। এবং একই রুমের মধ্যে তারা ছিল, যে রুমে বাচ্চাটা ছিল তাদের বড় মাস্টার বেড, সেই রুমের সেই বাচ্চাটা যে জায়গায় ছিল সেই জায়গায় তারা ঘুমিয়েছে। ওই মেয়ে ছেলেটাকে বলেছে তুই ঘুমা সোফার মধ্যে, আমি খাটের মধ্যে ঘুমাচ্ছি। তো পুরো বাসাটা তো তালা দেওয়া, লক করা। ওই দারোয়ানটা ছিল বাসার বাইরে। দারোয়ানটা ওই সময় আসলে রাতের বেলা সেদিন ছিল কি ছিল না সেটা তারা জানে না। মাঝে মাঝে সেই লোকটা গেট টেট লক করে এদিক সেদিক চলে যায়, ঘুরতে ঘুরতে চলে যায়, বা পরের দিন সকালবেলা আসে, এরকম মাঝে মধ্যে হয়েছে। তো যদি দারোয়ানটা থাকতো সেও আসতো দিক সেদিক পড়তে। তার এই বাসার মধ্যে কোরআন শরীফ যারা পড়ছিল তারা আসলে 1টার দিকে কোরআন শরীফ পড়ে চলে যায়, বলে যায় আমরা পরের দিন সকালবেলা আবার আসবো। তো তারা কোরআন শরীফ পড়ে চলে গেছে রাত্রে 1টায়। হঠাৎ করেই গেটের মধ্যে নক নক শব্দ। এই ধরনের কেসগুলোতে যারা বাসায় মানুষ মারা যায়, এই চোর ডাকাতের চোখ থাকে, নজর থাকে বাসায় ডাকাতি করবার জন্য। হঠাৎ করে দরজায় নক নক শব্দ। তাদের যে তালাটা ছিল তালাটা দিয়ে গেট কেউ বাড়ি দিচ্ছে খোলার জন্য। তো পুরো বাসাটা অন্ধকার। তারা যে রুমে ছিল সেই রুমে তারা লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলেন, তারা ভয় পাচ্ছিলেন। তো তাদের বাসার ইচ্ছের মানে যে কাজের ছেলেটা ছিল, কাজ করতো, ছেলেটার নাম ছিল সোহেল। এই সোহেল উঠ তো, এই উঠ। তো সোহেল তো সারাদিনের অনেক টায়ার্ড, ও কোনো মতে ওঠে। এই যা তো দেখতো দরজার কে নক করে। সোহেল বলে যে ভাই আমি একা যাবো না, আপনি আমার সাথে চলেন। ও ঘুমের তালে চোখ কসলাতে কসলাতে গেটের বাইরে যায়, দেখে কেউ নাই। অথচ গেটটা তখন কেউ খুবই জোরে জোরে নক করেছে। তো ওই গেট যেহেতু কেউ নাই, তারা কি করে বাইরের যে লাইটটা, যেই জায়গায় লাশ রাখা ছিল সেই জায়গায় তারা লাশের যে খাটিটা, তখনও মসজিদের খাটিয়াটা ফেরত দেওয়া হয় নাই। তো মসজিদের খাটিয়ার উপরে যে কফিনটা খাটিয়ার উপরে রাখা ছিল, এবং ওইখানে তারা কোনো জানাজা দেয় নাই। জানাজা দেবে একদম গ্রামে নিয়ে। তো ওইখানে তারা ওই যে জায়গাটায় লাশের খাটিয়াটা ছিল, সেই লাশের খাটিয়াটা ক্রস করার সময় তার বড় ভাইয়ের রুম পড়ে। বলেছিলাম না যে বাসার মধ্যে ঢুকতেই বড় বারান্দা, প্রতিটা বারান্দা দিয়ে প্রতিটা রুমে যাওয়া যায়। মাঝখান দিয়ে ঢুকে ডাইনিং স্পেসে ঢোকা যায়, ডাইনিং স্পেস থেকে সরাসরি রান্নাঘরে যাওয়া যায়, আবার ক্রস করে একদম সোজা রুমে বাম দিকে গেলে মাস্টার বেডরুম, এরপর একটা ড্রয়িং রুম, এরকম আর কি। সরকারি বাসা তো ডিফারেন্ট প্ল্যানিংয়ে, অনেক আগের তৈরি বাসা। তো তার বাসায় যে ওইখান দিয়ে যাওয়ার সময় তার ভাইয়ের রুমটা খোলা ছিল, তার বড় ভাইয়ের রুমটা খোলা ছিল। তো মাহির ভাই বলেন যে আমার এখনও মনে পড়ে, আমরা যখন বাগেরহাট থেকে আসার পর যখন জিনিসটাকে আমরা অনেক কিছু মিলানোর চেষ্টা করি, তখনই আমরা আসলে বুঝতে পারি যে কিছু একটা ঘটেছে আমাদের সাথে। বলে যে উনি যখন চেক করলো কেউ নাই, তখন তারা একসাথে ওই রুমটা ক্রস করার সময় তিনি দেখেন যে তার ফারজানা ভাবি ওই খাটের উপরে, খাটটার একটা পোর্শন দেখা যায় ওই রুমটা ক্রস করার সময়, খাটের উপরে চুপ করে নয়া বধূরা যেভাবে বসে থাকে ঠিক সেভাবেই ওই খাটের উপরে চুপ করে মাথা নিচু করে বসে আছে। রুমের লাইটটা জ্বালানো। রুমের লাইটটা তারা বন্ধ করেছে কিনা সেটা তার মনেও ছিল না। তার মনে ছিল যে আশপাশের রুম সব বন্ধ করা ছিল, লাইট বন্ধ করা ছিল, কিন্তু ওইটা যে বন্ধ করা ছিল কি ছিল এটা তার মনে নাই। যে মাঝখানে বসে আছে এবং সেই জায়গার থেকে তিনি পরিষ্কার তার ভাবিকে দেখতে পাচ্ছে। এটা দেখার পর তিনি খালি ওই ছেলেটাকে ধাক্কা দিয়ে সামনে যা রুমে যা তাই রুমের দরজাটা বন্ধ করে দেন। এরপরে সারাটা রাত তার কাছে মনে হচ্ছে ছাদের উপর কেউ হেঁটেছে,
এবং কিছুক্ষণ পরপরই তার মনে হচ্ছে জানালা দিয়ে কেউ উকি দিল। উকি দিচ্ছে এমন জায়গাটা দিয়ে জানালাটা বন্ধ করার পরও মনে হচ্ছিল যে পাশ দিয়ে যেন কেউ উকি দিচ্ছে, জানালাটা খোলার চেষ্টা করছে। জানালাটা কাঠের ছিল এবং জানালাটা খুললেই ওই বাচ্চাটা যে জায়গায় শুয়েছিল, বাচ্চাটা ঠিক ওই যে জায়গাটা শুয়েছিল ওই বরাবর জানালাটা। এর অন্য কোনো জানালার মধ্যে নক না, কিন্তু মনে হচ্ছিল যে এই জানালা দিয়ে কেউ এখনই এসছে, একটু উকি মেরে গেল, এখনই হয়তো আবার নক নক করবে। তাই তিনি খুব ভয়ে কাঁপতে থাকেন, ভয় পেয়ে গেছিলেন। ভাগ্যিস ভালো তার বাবা মার রুমে ফ্রিজ ছিল, তখনকার আমলে তখন তার বাবা মার রুমে ফ্রিজ ছিল। সেই ফ্রিজের ভেতর থেকে পানি বের করে পানি খাচ্ছে এবং হাত পা তাদের খুবই কাঁপছে, মানে তারা আসলে নিতে পারছিল না। পুরো বাসাটা ঠান্ডা হয়ে ছমছম করছিল। মনে হচ্ছে এই মুহূর্তে কেউ আসে তাদেরকে ধরবে, বা কেউ তাদের সামনে আসবে, ধরবে, তাদেরকে খুন করবে। এই জিনিসগুলো তখন মাথায় আসে না। মাথায় এসছে এখনই যদি সামনে কেউ চলে আসে হুট করে, তখন কি হবে? কারণ কেউ কখনো এসব গায়েবী জিনিস দেখতে চায় না, অনেক কথা বলে, দেখতে চায় না। তো ছেলেটা অনেক ভয় পাচ্ছিল। রাত্রে 3:30 4টার নাগাদ ফজরের আজান হয় 5টা 5:30, শীতকাল তো 5টা 5:30 6টার দিকে ফজরের আজান হবে, এরকম টাইম আর কি। তো রাত্রে 3:30 বাজে, গভীর রাত তো বড় তো শীতকালীন, গভীর রাত, কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড শীত পড়ে গেছে। এবং ওই দিন ওই দিন শুরুতে রাতের বেলা এত শীত ছিল না, মিড নাইটে রাতে 3টা 4টার দিকে ভোরের যে ঠান্ডাটা সেটা লেগে গেছিলো তাদের। তখন লেপ টেপ গায়ে দিয়ে মানে শরীরের জাম্পার পরে লেপ গায়ে দিয়ে তিনি শুয়েছিলেন। বাচ্চা ওই কাজের ছেলেটাকেও তিনি দিয়েছেন গায়ে দেওয়ার জন্য, কারণ ছেলেটা শীতে কাঁপছিল, হচ্ছিল না ওর কাঁথায়। তো সে ওকে একটা লেপ দেয়। তো তারা লেপের ভিতরে মাথা নিয়ে, মাথার ভিতর মানে লেপের ভিতরে মাথা ঢুকিয়ে শুয়েছিল যে এখন যে অবস্থা, এখন আমি আর মাথা তুলব না। কোনো মতে সে ঘুমাতে পারলো না। মনে হচ্ছিল ছাদের উপরে কেউ হাঁটছে, ছাদ থেকে আস্তে করে সিঁড়ি দিয়ে নিচে কেউ নামছে। নিচে নেমে দরজা, তাদের যে রুমটা আছে সেই রুমটা দিয়ে একটু উকি দিল। তাদের আবার রুমের সিট কিনেছিল নষ্ট, রুমটা দিয়ে হয়তো বা কেউ উকি দিল, রুমটা ফাঁকা করে কেউ উকি দিল, কেউ হেঁটে তাদের ডাইনিং স্পেসে চলে গেল। এই শব্দগুলো একটা বাসায় আপনি যদি থাকেন, কোনো ফিজিক্যাল মুভমেন্ট থাকলে এই শব্দগুলো আপনি পাবেন। তিনিও পাচ্ছিলেন। মরা বাসা, মারা গেছে, ভয়টা বেশি লাগছিল। হঠাৎ করে ফজরের আজান হয়ে গেল, একদম ভোরবেলা ফজরের আজান হচ্ছে। তো এই সোহেল যে তাদের কাজের ছেলেটা ছিল, ওই ছেলেটা আবার নামাজে ছিল 5 ওয়াক্ত নামাজ পড়তো ছেলেটা। এখন ছেলেটা যাবে মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। এত ঝামেলা, এত ঝক্কি ঝামেলার মধ্যেও ছেলেটা ফজরের জন্য ওঠে এবং তাকে ডাকে যে ভাই আপনি চলেন ফজরের নামাজটা পড়বেন। তো আপনি একা থাকবেন? তো উঠছিল না, বলে যে আপনি একা থাকবেন। তখন সে একটা সময় বলছে চল আমি যাব। পুরো যখন বাসাটা তালা দিয়ে তারা ফজরের নামাজ পড়তে মসজিদে যায়। মসজিদ থেকে তারা একজন হুজুরকে বলে যে আমাদের সাথে আপনাদের যেতে হবে, চলেন, বাবা বলছে কোরআন শরীফ পড়তে হবে, আপনারা চলেন। ওখান থেকে আরও কয়েকজন হুজুর এবং কিছু মাদ্রাসার ছাত্র নিয়ে আসা হয়, নিয়ে এসে তাদেরকে বসিয়ে দেওয়া হয়। এরপরে ওই দিন রাত্রেবেলা তারা আর কোনো কিছু ফেস করেনি। ওই দিন রাতে তাদের মনে হয়েছিল যে বাসার মধ্যে হয়তো ডাকাতি হবে, চুরি হবে, কোনো একটা কিছু হবে। মনে হচ্ছে ছাদের উপরে কেউ হাঁটছে, খসখস করে জুতা দিয়ে খসখস করে হাঁটার শব্দ, কেউ যদি জুতা ছেঁচড়িয়ে হাঁটে সেরকম শব্দ পাওয়া যাচ্ছিল ছাদের উপরে। আর কোনো ফিজিক্যাল মুভমেন্ট যেটা আমি বলেছি রুমের মধ্যে হচ্ছিল, মনে হচ্ছিল যে তার ভাবি যেভাবে হাঁটে ঠিক সেভাবেই কেউ একজন বাসার ভিতর হাঁটছে। কে হাঁটছে সেটা তো আর সম্ভব না বলা। তারা সারা রাত এটা নিয়ে মানে এই সাফার করার পরের দিনের বেলা সারাদিন ঘুমিয়েছে। এদিকে 4টা মাইক্রোবাস, একটা বড় ট্রাক। তো বড় ট্রাকের মধ্যে যে ডেড বডিটা নেওয়া হয়, তখন তো এরকম ফ্রিজিং ভ্যান ছিল না, আর যে শীত পড়েছে ফ্রিজিং ভ্যানের দরকারও ছিল না। তো তারা এরকম লাশ যারা ওই ট্রাকের মধ্যে উঠেছে, সব পুরুষ মানুষরা ট্রাকের মধ্যে উঠেছে, মাহির ভাইও ট্রাকের মধ্যে উঠেছে, সবাই ট্রাকের মধ্যে, ওই কয়েকটা বাচ্চা সহ ট্রাকের মধ্যে তারা ওঠে। এবং মহিলারা এবং যারা মহিলাদেরকে আবার গার্ড দিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা গাড়িতে 2টা করে ছেলে তারা বসিয়ে দেয়। একটা গাড়ি মোটামুটি খালি যায় তাদের সাথে, কারণ যারা ট্রাকে যাচ্ছে তারা যেন ওই
গাড়িতে করে চলে আসতে পারে। আপনাদের এবার মনে আছে কিনা আমি বলি, 5 টনের যে ট্রাকটা আপনারা দেখতে পান সেটা একটু বড়। বেডফোর্ডের যে ট্রাকগুলো দেখা যায় ঢাকা শহরে, বাংলাদেশে, হলুদ কালারের 5 টনের যে ট্রাকটা ছিল সেইটা কিন্তু বেশ বড়। তারা আসলে 5 টনের ট্রাক ভাড়া করেনি, তারা ভাড়া করেছিল 3 টনের ট্রাক। ওইটাও একটু ছোট, নিচু, একটু চ্যাপ্টা টাইপের। ওইটা এখন আর দেখা যায় না। ওইটা 3 টনের ট্রাক ছিল, তারা ওইটা ভাড়া করে, কারণ 5 টনের ট্রাক ভাড়া করতে পারছিল না আর কি, সবাই চলে গেছে দূরে। তো তারা রওনা দেয়। রওনা দেওয়ার পরে এরকম রাত্রে 1টা-1:30টার দিকে যে গাড়িটাতে মানুষ একটু কম ছিল, 3 নম্বর গাড়িটা, 4 নম্বর গাড়িটা মোরলেস খালি ছিল, ওটা শুধুমাত্র 2জন পুরুষ মানুষ ওটাতে করে যায় রাস্তা দেখায় নেওয়ার জন্য। তখন জিপিএস ছিল না, ম্যাপ দেখে দেখে, রাস্তার সাইন দেখে দেখে পৌঁছাতে হতো। আর আরেকটা গাড়িতে ওখানে 3-4জন মহিলা ছিল আর 2জন হচ্ছে পুরুষ মানুষ ছিল। যেই লাস্টের গাড়িতে 2জন পুরুষ মানুষ ছিল, ওইটাতে কোনো মহিলা মানুষ ছিল না। আর যারা যে 2জন ভদ্রলোক ওই গাড়িতে ওঠে তারা হচ্ছে ফারজানা আপুর মা এবং মাহির ভাইয়ের মামা। তারা 2 বেয়াই মিলে ওই গাড়িতে ওঠে, আর ওই গাড়িতে কেউ ছিল না। তারা চেয়েছে তারা একটু আলাদা করে রিল্যাক্স হয়ে লাশ নিয়ে তারা বাড়িতে যাবে। তো প্রত্যেকটা গাড়ি এরকম একসাথে করেই ছিল, ট্রাক সহ। ট্রাকটা ছিল একদম শেষের দিকে, গাড়িটা সবগুলো আগে ছিল। তো যেই গাড়িতে শুধুমাত্র 2 বেয়াই ছিল, মানে মাহির ভাইয়ের মামা এবং মাহির ভাইয়ের মামার বেয়াই আর কি, ফারজানা আপুর বাবা, তারা 2জন কথা বলতে বলতে একটার সময় ঘুমিয়ে পড়ে। তো ফারজানা আপুর বাবা জাস্ট এতটুকু বলেছে যে আমার কাছে মনে হচ্ছে রাত্রে 2টা-2:30টার দিকে আমার মাথা যেভাবে ফারজানা বুলিয়ে দিত সেভাবে কেউ আমার মাথাটা পেছন দিক দিয়ে বুলিয়ে দিয়েছে। ওই গাড়ি মাইক্রোবাসের পেছনে কোনো মানুষ ছিল না, সে পেছনে শুধুমাত্র ট্রাকটা ছিল, লাশবাহী ট্রাকটা ছিল, পেছনে কোনো মানুষ ছিল না। মনে হচ্ছিল যে এখনই সে আদর করে বলবে যে বাবা তুমি কেমন আছো, বাবা তুমি কি করো। মনে হচ্ছিল যে তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে, এবং হাত বুলানোর সময় যেটা শুনে কান্না করতে করতে আসলে তাদের সবার মাঝে মাথাটা খারাপ হয়ে যায়। কান্না করতে করতে কেউ একজন কান্না করছে, বলছে যে আমি ছেড়ে যেতে চাচ্ছি না, এরকম কিছু একটা তিনি বলেছেন। যে ওয়াইফটা এরকম, যে যিনি মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন সে কান্না করতে করতে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু এই গাড়িতে কেউ ছিল না। পরে তিনি মাথা ঘুরিয়ে দেখে গাড়িতে কেউ নাই। ওই লাশের যে ট্রাকের লাইটটা গাড়ির পেছন দিক দিয়ে পড়ছে, পিছনে যে ট্রাকটা আছে সেটা দেখা যাচ্ছে, এবং মাথার মধ্যে টুপিওয়ালা মানুষজন সবাই ট্রাকের উপরে আছে সেটাও দেখা যাচ্ছে। তো তিনি আর কিছু করলেন না, কাউকে কিছু বললেন না। বাড়িতে পৌঁছান তারা। বাড়িতে পৌঁছাতে বাগেরহাটে তারা পৌঁছাতে সকাল 9টা বেজে যায়। 9টা-10টার দিকে তারা পৌঁছায়, এবং পরে দুপুরবেলা ওইখানকার স্থানীয় মসজিদে তাদের ওখানে স্কুল প্রাঙ্গণে জানাজা হয়। স্থানীয় প্রায় একটা মসজিদ আছে, মসজিদের মতোই পাশে স্কুল। জানাজা হওয়ার পরে লাশ দাফনস্থ করা হয়। এই পুরাটা লাশ মারা যাওয়া থেকে শুরু করে এই সম্পূর্ণ কেসটা ওই দিন জুড়েই, এরপরে কেউ কোনোদিন কোনো কিছু ফেস করে নাই। খালি ওই পাগলামো করেছিল হচ্ছে মাহির ভাইয়ের মামাতো ভাই, সে একটু পাগলামো করেছিল। এছাড়া তেমন কেউ কিছু বোঝেনি, দেখেনি। সে মাঝে মাঝে ছাদে যেত ফারজানা আপুকে দেখার জন্য, যদি দেখা দেয় এরকম করতো আর কি, পাগলামি করতো। বাচ্চাটা ছোট ছিল আর অল্প বয়সে তার স্ত্রীকে হারিয়েছে, তার মধ্যে একটা পাগলামি নেচার চলে এসেছিল। পরে সেটা ঠিক হয়ে যায় অনেক পরে তো তাকে একটা বিয়ে করিয়ে দেওয়া হয় 5 বছর পর। ফারজানা আপু মারা যাওয়ার 5 বছর পর, যখন ওই মেয়েটার বয়স যখন 5 বছর, তখন তাকে বিয়ে দেওয়া হয়। তো এইটা ছিল মাহির ভাইয়ের ঘটনা। মাহির ভাই বলেছেন যে আসলে অনেক সময় অনেক কিছু লাইফ পাল্টে দেয়। এরপর থেকেই হচ্ছে ওই মাহির ভাই মামাতো ভাই যে দ্বিতীয়জন, সে একদম 5 ওয়াক্ত দাড়ি হয়ে একবারে একাকার অবস্থা। তিনি অনেকটা চেঞ্জ করে ফেলেছেন নিজেকে। তিনি এখনও বলেন যে আমার এখনও পায়ের শব্দ মনে হচ্ছে যে ভাবি হেঁটে যাচ্ছে। বা ওনার ভাবির হচ্ছে ডান পায়ে একটা নুপুর পরা থাকতো, ফারজানা আপু একটাই নুপুর পরা থাকতো, সেই নুপুরটা মাঝে মধ্যে যেরকম শব্দ করতো মনে হচ্ছে যে বাসার ভিতরে কেউ শব্দ করে তার ভাবি হেঁটে যাচ্ছে। কেউ হয়তো ফ্রিজটা খুললো। এটা শুধুমাত্র তারা সেদিনই বুঝেছিল। এরপরে আর কখনো তারা জিনিসটা নিয়ে ফিল করে নাই, বোঝেও নাই কখনো। হয়তো মানুষ বেশি ছিল, বোঝা দায় হয়ে গিয়েছিল।
কেউ হয়তো বা পরে আর ফিলই করে নাই, কারণ আজকে মারা গেলে কালকে 4 দিন পরে মিলাদ হয়। মিলাদ হওয়ার পর থেকে যাই হোক, ওইটা মিলাদটা কোনো রিজন না, রিজন হচ্ছে ওই দিনের পর থেকে তারা আর কোনো কিছু ফেস করে নাই। দুই পাশ থেকেই তাদের কাছে মনে হয়েছিল যে লাস্টের একটা উপস্থিতি তারা পাচ্ছে এবং ফারজানাপুর উপস্থিতি পাচ্ছে। মুরব্বীরা যারা মহিলারা গাড়ির মধ্যে ছিল তাদেরও মনে হচ্ছিল হয়তো তাদের আশপাশে কেউ আছে, তারা এটা ফিল করেছে। সব কিছু ম্যাচ করানোর পর মাহির ভাইকে অনেক অনেক ধন্যবাদ তার ঘটনার জন্য। এবং আমি আপনারা যারা আমাদের সাথে এখন এই মুহূর্তে শুনছেন, আমাদের কিন্তু আরও ঘটনা আছে, শেষ পর্যন্ত জাহিদ ভাইয়ের ঘটনা আছে। যারা আমাদের সাথে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের লিঙ্কটি সবার মাঝে ছড়িয়ে দিন। একজন ভাইয়ের কথা বলতে চাই, শেয়ার করতে চাই, নাম প্রকাশে অনিচ্ছুক সেই ভাই আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম আলিফ ভাইয়া, গত রমজান মাসের প্রথম সপ্তাহে আমার একটি ঘটনা শেয়ার করা হয়েছিল, যেখানে আমার জীবনের করুণ পরিণতির কথা শেয়ার করেছি। গ্র্যাজুয়েশন পাশ করে 4 বছর যাবৎ বেকার অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরেছি। আশানুরূপ কোনো কিছুই হচ্ছিল না আমাকে দিয়ে। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার প্রোগ্রামে আমার ঘটনা প্রচারের পরের সপ্তাহে আমি দেশের একটি নামকরা প্রতিষ্ঠানে চাকরি পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমি কোনো প্যারানর্মাল বিষয়ে যাচ্ছি না, হয়তো আপনাদের কারো না কারো তো আল্লাহর কাছে পৌঁছে গেছে। আমি ভাইয়াকে বলি যে আমি আপনার নাম প্রকাশ করলাম না, কিন্তু আপনাকে একটা অ্যাডভাইস দেই যে আপনি এসব এটা অনেকটা শিরকের মতোই। আমাদের এখানে ঘটনা যাওয়ার কারণে আপনি চাকরিতে পেয়েছেন, জিনিসটা কিন্তু তা না। আপনার ভাগ্যেটা লেখা ছিল, আল্লাহ এইভাবে এটা সেট করেছেন। আমাদের দোয়াটা হয়তো বা আমাদের দোয়া করাটা একটা আপেক্ষিক বিষয়, কিন্তু আল্লাহ আপনার ভাগ্যটা নির্ধারণ করে দিয়েছেন এইভাবেই যে আপনি যেভাবে চাকরি পাবেন আল্লাহ চাইলে সেভাবেই হবে। আমাদের এখানে ঘটনা পাঠানোর পরের সপ্তাহে চাকরি হয়েছে, সেটা একটা কোইন্সিডেন্স। সেটা আমি এটাকে মানে শিরকের লেভেলে নিতে চাই না আর কি। তো এই জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস যে আপনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন এবং আমাদের এখানে আপনার ঘটনা এসছে এবং আপনি আমাদেরকে মনে করে জিনিসটা বলেছেন। আপনার ইমোশনসটাকে আমরা মানে রেসপেক্ট করি এবং যেহেতু আপনি ঘটনা পাঠিয়েছেন আপনার কাছ থেকে আরও ঘটনা এক্সপেক্ট করি। তো যাই হোক, আমি এটা জাস্ট বলার জন্য বলা। আপনি যেহেতু আমাদের এপিসোড শোনেন এই জন্যই আপনাকে উদ্দেশ্য করে বললাম। চলে যাব পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মাসুদ। উনি 10ম শ্রেণীতে লেখাপড়া করছেন, থাকছেন ঢাকার মিরপুর 14-তে। যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার আধারা ইউনিয়নে। সঙ্গত কারণে গ্রামের নামটি উনি প্রকাশ করেননি। ঘটনাটি ওনার নানা এবং ছোট মামাতো বোনের সাথে ঘটেছিল। খুব বেশি দিন আগের কথা নয়, 2023 সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ঘটেছিল ঘটনাটি। বর্ষাকাল। ওনার নানা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো গরুর দুধ নিয়ে বাজারে যান। নিজেদের গরু রয়েছে, সেই গরুর দুধ দুইয়ে বালতিতে করে বাজারে নিয়ে যান। গরুর দুধ বিক্রি করে বাজার থেকে সকাল সকালই ফেরত আসেন। বাসায় এসে সকালের নাস্তা করেন। এরপর বাসায় এসে হালকা খাওয়া দাওয়া করে 15 থেকে 20 মিনিট বিশ্রাম নেন। এরপর হাতে একটা কাঁচি নিয়ে আর দড়ি নিয়ে বের হন নদীতে যাওয়ার জন্য। বাড়ির কাছাকাছি নদী রয়েছে। মূলত ওই নদীতে অনেক কস্তুরী ভেসে যায়। গরুর জন্য কস্তুরী সংগ্রহের জন্যই মূলত নদীতে গিয়েছিলেন। এই কস্তুরীগুলো উনি আস্তে আস্তে এক জায়গায় জড়ো করেন। অনেকগুলো জড়ো করে ফেলেছেন। আর নৌকাও সাথে ছিল। ওখানে তো নৌকা ওনার জন্য আলাদা করে রাখাই ছিল, কারণ ওনার নিজস্ব নৌকা ছিল। বিশেষ করে এই নদী থেকে কস্তুরী সংগ্রহের জন্যই মূলত নৌকাটা উনি ব্যবহার করতেন, যেহেতু গরুকে খাওয়াতে হবে। এই জন্যই মূলত এই কস্তুরীগুলো যাতে সহজেই সংগ্রহ করা যায়, এই জন্যই নৌকার ব্যবস্থা উনি করে রেখেছেন। উনি কস্তুরী ধরছেন, উঠাচ্ছেন। আর ওনার বদভ্যাস বিড়ি খাওয়া, এটা উনি নন স্টপ খেয়েই যাচ্ছেন। এভাবে করতে করতেই দুপুর 12টার মতো বেজে যায়। এদিকে কস্তুরী তোলাও মোটামুটি অনেক হয়ে গেছে। নৌকা নিয়ে ঘাটে চলে আসেন। এরপরে কস্তুরীগুলো দড়ি দিয়ে বেঁধে
বড় একটা বোঝার মতো হয়ে গেছে, এটা মাথায় তুলে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো নানার যে বাসাটা এটা গ্রামের একদম মাঝখানে, বর্ষাকালে চারদিকে পানি থাকে, তাই মাজা সমান পানি কিন্তু পার হয়ে, অর্থাৎ কোমর সমান পানি পার হয়ে কিন্তু বাড়িতে উঠতে হবে। কস্তুরী তো মাথায় নিতে হয়েছে তাকে। উনি যখন পানি দিয়ে হাঁটছিলেন তখন তার কাছে মনে হচ্ছিল পেছন থেকে তার সাথে কেউ হাঁটছে। উনি যখন পেছন দিকে ঘুরে দেখেন তখন দেখেন পেছনে কেউ নেই। আবার কোমর সমান পানিতে উনি হাঁটা শুরু করেছেন। পানির মধ্যে কেউ যদি হাঁটে এক ধরনের ছপাত ছপাত শব্দ কিন্তু হয়, এটা কিন্তু উনি বুঝতে পারছিলেন যে শব্দ হচ্ছে, এই জন্যই মূলত উনি পেছন দিকে তাকিয়েছিলেন। নানার বাড়িতে ওঠার জন্য ওই জায়গাতে একটা সাঁকো ছিল, বাঁশের সাঁকো। এখন সমস্যা হচ্ছে কি, মাথায় কস্তুরী নিয়ে কিন্তু বাঁশের সাঁকোতে ওঠাটা বেশ বিপজ্জনক। কেননা কস্তুরী ভেজা থাকে, টপ টপ করে পানি পড়ে, মাথায় থাকা অবস্থাতেও কিন্তু চারদিক দিয়ে কিন্তু পানি পড়তে থাকে, ওই জায়গাটা কিন্তু ভিজে যায়। যেদিক দিয়ে কস্তুরী মাথায় করে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে এই দিক দিয়ে পানি পড়তে 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 গিয়েছে। সাঁকোর উপর উঠলে এক হাত দিয়ে তো সাঁকো ধরে রাখতে হয়, এরপর ওই কস্তুরী দিয়ে পানি সাঁকোর উপরেও পড়ে, যার কারণে পথটা পিচ্ছিল হয়ে যায়। পাও কিন্তু মানে পায়ের পাতাটা কিন্তু ভিজে যায়, পায়ের নিচের অংশ ভিজে যায়, যার কারণে ওই সময় স্লিপ করে অনেকেই কস্তুরী সমেত সাঁকো থেকে পানিতে পড়ে যান। এই জন্য কস্তুরী নিয়ে আসলে সাঁকো দিয়ে পারাপার হওয়া বেশ ঝুঁকিপূর্ণই বলতে হবে। এই জন্য নানা সেই ঝুঁকিটা নেন নাই। নানা ওই সাঁকোর নিচ দিয়েই যাচ্ছিলেন, যেহেতু কোমর সমান পানি ছিল। এরপর উনি বাড়িতে আসেন, ওই কস্তুরীগুলো গরুকে খেতে দিয়েছেন। কিছুক্ষণ পর আবার কিছু কস্তুরী খাওয়াবেন বা কিছু পরে আবার খাওয়াবেন, এই জন্য আলাদা করে কিছু কস্তুরী রেখে দিয়েছিলেন। উনি বাড়িতে আসার পর থেকে বাড়িতেই ভয়ঙ্কর রকমের একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, এমন দুর্গন্ধ যে থাকা যায় না, এমন একটা অবস্থা। উনি বুঝতে পারছিলেন না যে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে। নানা কি করেছেন, কস্তুরী রেখে আবার নদী থেকে গোসল করে চলে আসছেন। গোসল করে এসে ওনার মেজ ছেলে, অর্থাৎ এই যে মাসুদ ভাইয়ের মেজ মামা, ওই মেজ মামার সবচেয়ে ছোট মেয়ে, যার বয়স 1.5 বছরের মতো, তার নাম হচ্ছে আদিবা, কোনো রকমে হাঁটতে পারে আর কি। তো নানা যখন বাসায় এসেছেন তখন আদিবা দাদা দাদা বলে ডাকছেন। নানা তো কোলে নিয়েছেন তার নাতনিকে, কোলে নিয়ে ঘরে চলে গিয়েছেন। নানা নাতনি ঘরে বসে আছেন, নাতনিকে কোলে নিয়ে খেলছেন উনি। কিছু সময় পর নানা উনি চিন্তা করেন যে একটু বাইরে যাওয়ার দরকার। তখন কি করেছেন, উনি ওই আদিবার যিনি মা তাকে ডাকছেন, এই আদিবার মা, আদিবাকে একটু নিয়ে যাও, আমি একটু বাইরে বের হব। তখন বাইরে থেকে আওয়াজ আসে, হ্যাঁ দেন, আমাকে দেন। তখন উনি কি করেছেন, উনি ঘরের ভেতর থেকে মানে দরজার ভেতর থেকেই আদিবাকে বাইরে দিয়ে দিয়েছেন আদিবার মায়ের কোলে। তো আদিবার মা তাকে কোলে নিয়ে চলে যান। কোলে নিয়ে যখন চলে গিয়েছেন তো নানা একটু রেডি হবেন, বাইরে যাবেন। এর মধ্যে কি হয়েছে, আদিবার মা এসে বলছে যে বাবা আদিবাকে দেন, ওকে তো খাওয়াতে হবে, খাওয়ার সময় হয়ে গেছে ওর। নানা তো অবাক, উনি বলছেন যে কি বলো বৌমা, আদিবাকে দেবো মানে? তুমি না মাত্রই আদিবাকে না আমার কোল থেকে নিয়ে গেলা, আমি ডাকলাম তুমি নিয়ে গেলা। তখন তার মা বলে যে না তো, আমি তো নেই, কি বলেন, আমি তো আসি নাই এদিকে, আমি তো অন্য কাজে ছিলাম। তখন নানা চিন্তা করেন যে তাহলে কে নিল। উনি তো দ্রুত ঘর থেকে বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে সবাইকে ডাকাডাকি করতেছেন যে এই আদিবা কোথায় গেল, আদিবাকে কে নিল। বৌমা যদি না নিয়ে থাকে তাহলে আদিবাকে কে নিছে। চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। এরকম বেশ কিছুক্ষণ খোঁজার পর হঠাৎ করে বাড়ির পূর্ব পাশে গরুর যে ঘরটা রয়েছে মানে গোয়াল রয়েছে, এই গোয়াল ঘরের পেছনে বর্ষাকালের যে পানিটা জমে আর কি, ওখানে পানি জমা ছিল, সেখানে কিছু একটা ভেসে থাকতে দেখে এই আদিবার নানি। সে দূর থেকে দেখে চিৎকার করে ওঠে, এই এখানে কি রে, এখানে কি ভেসে আছে। তখন সবাই কাছে গিয়ে দেখে এটা আদিবার লাশ। নানি চিৎকার করে
পানিতে নেমে পড়ে। আদিবার লাশ উপরে তোলা হয়, বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করে। এই দিন দুপুরে কিসের থেকে কি হয়ে গেল, দিন দুপুরে একই কাণ্ড হয়ে গেল। আদিবার বাবাকে মোবাইল ফোনে কল করে তাকে জানানো হয় এই ঘটনা। আদিবার বাবা জেলেদের কাছ থেকে মাছ কিনে সেটা বাজারে বিক্রি করেন। তো তাকে কল করা হয়, যখন এটা বলা হয় উনিও তো মারাত্মকভাবে ভেঙে পড়েছেন, কারণ ওনার 3টা মেয়ে, এই 3টা মেয়ের মধ্যে এই ছোট্ট মেয়েটাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। এরপর আদিবার বড় মামাকে কল করা হয়, বড় মামাও বাসায় চলে আসেন। এরপর গোসল করিয়ে গ্রামে যে কবরস্থান রয়েছে কাছাকাছি, সেখানে আসরের নামাজের পর দাফন করা হয়। দাফন শেষ করে সবাই বাড়িতে চলে আসে। তখনও বাড়ির মহিলারা কাঁদছিল, সারা রাত আর কেউ ঘুমাতে পারে নাই। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু ঢাকা থেকে গ্রামে আসছেন, আর সাথে মাসুদ ভাইয়ের ছোট যে 2 ভাই রয়েছেন তাদেরকেও সাথে নিয়ে আসছেন। ঘটনাটা হচ্ছে, যেদিন ওনার আম্মু গ্রামে গিয়েছেন ওই দিন রাত্রে মাসুদ ভাইয়ের নানা দরজা খুলে দরজার সামনে অনেক রাত পর্যন্ত বসে আছেন আর আফসোস করছেন, কি যে করলাম আমি, এ কি হয়ে গেল, কিসের থেকে কি হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না আমি, এমন একটা ঘটনা ঘটে গেল, সব দোষ আমার। উনি নিজেকে খুব দোষী ভাবছেন যে কেন আমি ওই জিনিসটার কোলে দিলাম। তারপর সেদিন ঠিক মধ্যরাতে ঘটে অন্য একটি ঘটনা। কি যেন বাড়ির বাইরে অনেক জোরে জোরে বিকট শব্দ করছে, এটাতে কিসের শব্দ বোঝা যাচ্ছে না, ধরাম ধরাম করে শব্দ হচ্ছে। এই শব্দটা কিন্তু শুধু আদিবার নানি এবং মাসুদ ভাইয়ের আম্মু শুনতে পান, আর কেউ কিন্তু শুনতে পাননি। এই দুজন তো শব্দে প্রচণ্ড ভয় পেয়েছেন, কিন্তু ওনারা কিন্তু কোনো সারা শব্দ করেন নাই, যে বাইরে কে শব্দ করে এটা সেটা এরকম কিছু বলেন নাই। পরের দিন সকালবেলা এই ঘটনা যখন ওনারা দুজন বাড়ির অন্য সদস্যদের কাছে বলেন, তখন তারা এইটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করেন না, পাত্তাও দেন না। ওনারা বলেন যে এরকম শব্দ তো অনেকভাবেই হইতে পারে, ও কিছু না, এলাকার ছেলেপেলে হয়তো বা আতশবাজি ফুটিয়েছে বা এরকম কোনো কিছু হইতে পারে, এরকম বলেছেন আর কি ওনারা। তারপর ওই দিনটা তো গিয়েছে। রাতের বেলা মাসুদ ভাইয়ের নানা দরজা খুলে দরজার সামনে বসে আছে, মন খারাপ, কারণ এই দরজা দিয়েই তো তার আদরের নাতনিকে অন্য কোনো কিছুর কোলে তুলে দিয়েছিলেন, যার কারণে আদিবার মৃত্যু হয়েছিল। অনেকক্ষণ বসে থাকার পর মাসুদ ভাইয়ের আম্মু এসে তার বাবাকে বোঝাতে থাকেন, অনেক বুঝিয়ে আবার ঘরের মধ্যে নিয়ে যান। নানা শুয়ে পড়েছেন ঘরে ঢুকে। যখন মধ্যরাত হয় তখন কে যেন বাইরে থেকে বাড়ির চালের উপরে ইট মারা শুরু করেছে, ঢিল মারা শুরু করেছে। তবে বাড়ির কেউ কিন্তু বলে নাই এই কে রে, বাইরে থেকে কে ঢিল মারে, এরকম কিন্তু কেউ কিছু বলেন নাই। ওই রাত্রে কিন্তু এই ঢিলের শব্দ সবাই শুনছে। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু মাসুদ ভাইয়ের নানিকে বলতে থাকেন যে রাতে যে এরকম হচ্ছে, এরকম তো স্বাভাবিক কিছু না। ওনারা বুঝতে পারেন যে বাড়িতে নিশ্চয়ই খারাপ কিছু চলে এসেছে। পরে সেই দিন রাতে আর কি, মানে পরের রাত্রে 2টা বা 3টার দিকে আনুমানিক আগের দিনের মতো বাড়ির চালের উপরে ঢিল মারা শুরু হয়েছে। তখন নানির মেজাজ যায় ভয়ঙ্কর রকমের বিগড়ে। প্রতিদিন রাতের বেলায় কি শুরু হয়েছে, উনি দরজা খুলে রাগ করে বাইরে বের হয়েছেন যে এই কে রে ঢিল মারে, ফাজলামি করিস নাকি তোরা, কে আমি দেখবো আজকে। যখন উনি বের হয়েছেন তখন ওনার কাছে মনে হলো বাড়ির সাইড থেকে কি যেন একটা দৌড় দিল পিছন দিকে, তবে এটা মানুষ না, অন্য কোনো কিছু, প্রাণী জাতীয় কিছু। উনি আবার কি করেছেন, দৌড়ে ওই দিকে গিয়েছেন। আর যখন গিয়েছেন তখন দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। উনি দেখেন অনেক বড় আকৃতির একটা কচ্ছপ, এই জিনিসটা দৌড়ে চলে যাচ্ছে। কচ্ছপ অনেক জোরে যদি দৌড় দেয় বালুর উপর দিয়ে বা মাটির উপর দিয়ে কেমন দেখা যায়, ওই রকম করে দৌড় দিয়েছে। এবং ওই যে গোয়াল ঘরের পেছনে বর্ষাকালের পানি যেখানে জমেছিল
যেখানে আদিবার ডেড বডি পাওয়া গিয়েছিল ওই দিকটাতে চলে গিয়ে পানির মধ্যে ধপাস করে নেমে গেল। এরপর একদম সব কিছু শান্ত। নানি এই দৃশ্যটা দেখে বেশ ভয় পেয়ে যান। উনি দ্রুত ঘরে চলে আসেন। ওই রাত্রে কাউকে আর কিছু বলেন নাই। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু ঢাকায় চলে আসেন। ওনার আম্মু যেদিন ঢাকায় চলে আসেন সেদিন মাসুদ ভাইয়ের নানি গ্রামের একজন বয়স্ক কবিরাজের কাছে যান। তার বয়স নাকি এখন 110+ হবে আর কি। উনি এখনও বেঁচে আছেন। তার কাছে গিয়েছেন। তো তার কাছে যাওয়ার পর সব ঘটনা খুলে বলেন। ওই কবিরাজ তার কাছে থাকা জিন দিয়ে খবর নিয়েছেন, একদিন সময় নিয়েছিলেন আর কি। খবর নেয়ার পর যেটা বললেন সেটা হচ্ছে যে এই বাসার পশ্চিম দিকে, মানে মাসুদ ভাইয়ের নানা বাড়ির পশ্চিম দিকে বড় বড় দুটো গাছ রয়েছে। এই গাছে একটা ভয়ঙ্কর দুষ্টু জিন রয়েছে, যার শরীরটা অনেকটাই নাকি কচ্ছপের মতো। এখন নানি বললেন কি করা যায়, এইটা এখানে কিভাবে আসলো, আগে তো এরকম কোনো কিছু হয় নাই। তখন ওই কবিরাজ নাকি বলেন যে আগে এটাকে হাজির করতে হবে, সে কি চাই জানতে হবে, কেন সে এখানে আসলো। তার পরের দিন মেজ মামার ঘরে মাগরিবের নামাজের পর মোমবাতি আগরবাতি নিয়ে আসন বসিয়েছেন। 2-3 জন মুরব্বীও ছিলেন সেখানে। দোয়া কালাম পড়ে নানির শরীরে জিন হাজির করা হয়। সেই জিনকে যখন নানির শরীরে হাজির করা হয়, নানির শরীরে নাকি এমন ঝাঁকুনি শুরু হয়েছে যে নানি এই ঝাঁকুনির লোড আর নিতে পারতেন না। যে কোনো সময় নানি শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন, অর্থাৎ উনি মারা যেতেন, এমন একটা অবস্থা। তখন ওই কবিরাজ এই বিষয়টা বুঝতে পেরে দ্রুত উনি রুকিয়া করে নানির শরীর থেকে ওই জিনটা বের করে পাশে আর একজন মুরব্বী ছিলেন তার শরীরের উপর ভর করেছেন। তার অবস্থাও একই রকম হয় নানির মতো, এমন ঝাঁকুনি দিচ্ছে যে তার হাড়গোড় মনে হচ্ছে বিভিন্ন জয়েন্ট থেকে এখন আলাদা হয়ে যাবে। অবশেষে কবিরাজ নিজেই সিদ্ধান্ত নেন যে তার শরীরেই হাজির করাবেন, কেননা উনি ছাড়া এখন এটা লোড কেউ নিতে পারবে না। যদিও বা ওনার বয়স অনেক হয়ে গেছিল, কিন্তু উনি যেহেতু কবিরাজি করেন, বহুবার শরীরের উপরে জিন হাজির করিয়েছেন, কিন্তু নানি বা অন্য যারা মুরব্বীরা ছিলেন তাদের তো আর এই অভ্যাসটা নেই। এই কারণেই কবিরাজ সিদ্ধান্ত নেন উনি ওনার উপর হাজির করাবেন। তবে উনি বলে দিয়েছিলেন ওনার উপর হাজির করানোর পর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তাকে যেন করা হয়। এরপরে কবিরাজের উপর জিনটা হাজির করানো হয়। তবে ওই কবিরাজের হালকা ঝাঁকুনি হয়েছিল, তবে এরপর কবিরাজ একদম শান্ত হয়ে বসে পড়েন। তখন বোঝা যায় যে কবিরাজের শরীরের মধ্যে জিনটা এখন একটা স্থিতিশীল অবস্থায় আছে। নানি তখন কথা বলা শুরু করেন যে তোমার নাম কি, কোত্থেকে আসছো, কেন আসছো। এ তো বলতে চায় না, বারবার রাগ দেখাচ্ছে, হুঙ্কার ছাড়ছে, কোনো কথা বলে না। আর ওই জিনটা বলছে আমাকে ছেড়ে দে এখান থেকে, এর শরীর থেকে আমাকে বের করে দে, না হলে কিন্তু তোদেরকে ধ্বংস করে দিব, এইভাবে ভয় দেখাচ্ছে। তারপর নানি আবার খুব ভালো করে অত্যন্ত ভদ্রতার সাথে বলছে যে আপনি কে, কোথা থেকে আসছেন বলেন, আপনাকে আটকানোর জন্য এখানে আনিনি আমরা। তখন বলে যে আমি চাঁদপুর থাকি, দুপুরবেলা মেঘনা নদী দিয়ে এদিক দিয়ে আসছি, তখন দেখি তোর স্বামী নদীতে কস্তুরী ধরতেছে, তখন মনে হইল ওরে ওইখানেই মাইরে ফেলি, কিন্তু ও তো বিড়ি খাচ্ছিল, এই জন্য কিছু একটা করতে পারি নাই, কিন্তু ওর সাথে সাথে চলে আসছি। আর তোদের বাড়ির পশ্চিম সাইডে যে গাছ রয়েছে ওই গাছে উঠছি, যখন ওই গাছে উঠে বসে তোদের দিকে তাকিয়েছিলাম তখন আমার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর তোর স্বামী গোসল করে ঘরে চলে যায়, বের হয় না, তখন আমার খুব রাগ হয়। তারপর দেখি বাচ্চা নেয়ার জন্য ডাকতেছে, তখন বাচ্চার মায়ের রূপ ধরে বাচ্চাকে নিয়ে যাই আর বাড়ির পেছন দিক দিয়ে নিয়ে গেছি, পানিতে ডুবাই মেরে ফেলছি। কিছুক্ষণ পর লাশ পানিতে ভেসে ওঠে। আর তোর স্বামী রাতে যখন দরজা খুলে বসে থাকতো তখন আমি তাকে শুধু দেখতাম, ওর উপর এমন আকর্ষণ সৃষ্টি করছিলাম যাতে করে ও সামনের দিকে চলে আসে, অন্ধকারের দিকে চলে আসে, কিন্তু ও আসছিল না, আমার আকর্ষণ বল কাজ করছিল না।